নমস্কার বন্ধুরা, গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা কাজীর বিচার। গল্পটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। পুরাকালে পারস্য দেশের কোনো গ্রামে একজন অতি ধনবান ওমরাহ বাস করিতেন। তাহার নাম ছিল নবাব কুদরত উল্লাহ খাঁ। তিনি ছিলেন সেই গ্রাম এবং চতুষ্পার্শ্ববর্তী অনেকগুলি গ্রামের প্রবল প্রতাপান্বিত জমিদার। প্রকাণ্ড পাঁচমহল প্রাসাদে তিনি বাস করিতেন। প্রাসাদ সংলগ্ন বাগানে এত গোলাপ ফুটিত যে তাহার সৌরভে চারিদিক অনেক দূর পর্যন্ত আমোদিত থাকিত। নবাব বাহাদুর প্রত্যহ গোলাপ জলে স্নান করিতেন। নবাব বাহাদুরের তখন যৌবনকাল, বয়স 30 বৎসরের অধিক হয় নাই, কিন্তু নিত্য কালিয়া পোলাও ও নানাবিধ শিরনি আহার করিয়া তাহার দেহটি অত্যন্ত স্থূল হইয়া পড়িয়াছিল। দিবসের অধিকাংশ সময় তিনি আবলুস কাষ্ঠ নির্মিত লাল মখমলমণ্ডিত এক সোফায় শয়ন করিয়া কাটাইতেন। শয়ন করিয়া সোনার ফর্সিতে তামাকু সেবন করিতে করিতে তিনি কিছুক্ষণ বিষয়কার্য নির্বাহ করিতেন। অবশিষ্ট সময় নিদ্রায় অথবা মোসাহেবগণের খোশ গল্প শ্রবণ করিয়া অতিবাহিত করিতেন। কেবল বিকালে একবার তানজামে চড়িয়া বায়ু সেবনে বহির্গত হইতেন। গ্রামের বাহিরে বললেই হয়, নদীর নিকট এক স্থানে একটি ক্ষুদ্র মৃৎ কুটিরে আব্দুল নামক একজন গরিব লোক বাস করিত। রাস্তা হইতে এই কুটিরখানি বেশি দূরে নহে, মাঝে খানিকটা পতিত জমি মাত্র। কুটিরের উভয় পার্শ্বে এবং পশ্চাতে নদীটির মধ্যে প্রবেশ করিত এবং বেশ পাকা পাকা স্বরগুলি খুঁজিয়া খুঁজিয়া কাটিয়া বোঝা বাঁধিয়া তার কুটিরের সম্মুখে আনিয়া ফেলিত। ধারালো ছুরির সাহায্যে স্বরের ছালগুলি ছাড়াইয়া তাহা দিয়া সারাদিন বসিয়া কুলা, ডালা, পাখা, ছোট ছোট বাক্স ইত্যাদি নানা দ্রব্য বয়ন করিত। বাজারে বা গৃহস্থ বাড়ি গিয়া সেই সব বিক্রয় করিত। ইহাই তাহার উপজীবিকা। নবাব বাহাদুর বিকালে হাওয়া খাইতে বাহির হইলে প্রায়ই তাহার তানজাম আব্দুলের কুটিরের সম্মুখ দিয়া যাইত। তিনি দেখিতেন সারাদিনের পরিশ্রমের পর আব্দুল কোনোদিন কুটিরের বাহিরে বসিয়া অন্ন পাক করিতেছে, কোনোদিন দেখিতেন বৃহৎ শানকিতে লাল মোটা চাউলের একরাশি ভাত ঢালিয়া যৎসামান্য ব্যঞ্জন অথবা কেবলমাত্র লবণ সহযোগে পরমানন্দে ভক্ষণ করিতেছে। কোনোদিনও বা দেখিতেন তাহার খাওয়া হইয়া গিয়াছে, ধুলা মাটির ওপর ছেঁড়া চেটাই বিছাইয়া গ্রীষ্মের ফুরফুরে হাওয়ায় আব্দুল গভীর নিদ্রায় মগ্ন। দেখিয়া নবাব বাহাদুরের মনটা ঈর্ষায় জ্বলিয়া যাইত। তিনি ভাবিতেন, উফ, হতভাগার কি স্পর্ধা! উৎকৃষ্ট কাশ্মীরি চাউলের পোলাও তাহাই আধপোয়ার বেশি আমি খাইতে পারি না। বাবুর্চিরা প্রত্যহ 8-10 প্রকারের মাংস রন্ধন করিয়া দেয়, কোনোটারও একটু চাখিয়া দেখি মাত্র, তাও মুখে রুচে না, খাই না। কোনোটার 2-4 টুকরো খাই, একদিন 2 চামচ বেশি খাইলেই বদ হজম হয়। আর ওই শয়তান শুধু খানিকটা নুন আর খানিকটা কুমড়ার ঘ্যাঁট দিয়া সেরখানেক বুকড়ি চাউলের অন্ন গোগ্রাসে গিলিতেছে। রেশমের গদি তোষকের উপর শুইয়া থাকি, ভিতরা 2 পার্শ্বে দাঁড়াইয়া গোলাপ জলে ভিজানো পাখায় আমার হাওয়া করে, তবু আমার ঘুম আসে না। অর্ধরাত্রি পর্যন্ত আমি জাগিয়া কেবল এপাশ ওপাশ করি, আর ও কিনা ধুলার উপর চেটাই পাতিয়া এমন ঘুমায় যে আমার তানজামবাহগণের শব্দ পর্যন্ত শুনিতে পায় না। উঠিয়া দাঁড়াইয়া আমায় সেলাম করে না। উফ, অসহ্য! গ্রীষ্মকাল, সমস্ত সর্বণ পাকিয়া শুকাইয়া উঠিয়াছে। একদিন রাগের মাথায় নবাব বাহাদুর ভৃত্যগণকে হুকুম দিলেন,
আরে কে আছিস? দে, ওর সর্বনে আগুন লাগাইয়া দে। শুধু সর্বণ পুড়িল না, সেই আগুনে আব্দুলের কুটিরখানিও ভস্মসাৎ হইয়া গেল। নবাবের এইরূপ অত্যাচারে নিরন্ন নিরাশ্রয় হইয়া আব্দুল রাজধানীতে গিয়া প্রধান কাজীর নিকট নবাবের নামে নালিশ করিয়া দিল। কাজী সাহেব উভয় পক্ষের সাক্ষী সাবুত গ্রহণ করিলেন। কূট প্রশ্ন করিয়া আব্দুলের উপর সাহেবের রাগের যথার্থ কারণও তিনি অবগত হইলেন। বিচার শেষে কাজী সাহেব রায় প্রকাশ করিলেন। ফরিয়াদিকে সম্বোধন করিয়া তিনি বলিলেন, আব্দুল, তুই অতি অভদ্র ও অন্যায় কাজ করিয়াছিস। এত বড় তোর গোস্তা কি যে নবাব সাহেবের দৃষ্টিপথে বসিয়া তুই কাঁড়ি কাঁড়ি ভাত মারিস? এমন ঘুমোস যে তানজাম বাহকগণের উচ্চ চিৎকারেও তোর ঘুম ভাঙে না? উঠিয়া দাঁড়াইয়া নবাব সাহেবকে সেলাম করিস না? যা, এই অপরাধে আমি তোর 1 বৎসরকার দ্বীপান্তরের দণ্ডবিধান করিলাম। আদেশ শুনিয়া নবাব বাহাদুরের মুখে হাসি আর ধরে না। তাহার মো সাহেবগণ সোল্লাসে চিৎকার করিয়া উঠিল। মোবারক, মোবারক! হ্যাঁ, সূক্ষ্ম ন্যায় বিচার যদি বলিতে হয় তবে ইহাকেই বলা যায়। ধন্য ধন্য কাজী সাহেবের শিক্ষা, ধন্য তাহার তীক্ষ্ণ বুদ্ধি, ধন্য তাহার সমদর্শিতা। এই উচ্চ প্রশংসাবাদ শ্রবণেও কাজী সাহেবের মুখখানি গম্ভীর। ইহার পর তিনি বলিলেন, আর শোনো নবাব সাহেব, তুমি বড় লোক, জমিদার, আর গরিব আব্দুল খাটিয়া খুটিয়া কোনো রকমে দিন গুজরান করে। সামান্য অপরাধে তুমি এই গরিবের সর্বনাশ করিয়াছ। ইহা নিতান্ত অন্যায়, অধর্ম ও নিষ্ঠুরতার কার্য হইয়াছে। এতএব তোমার প্রতি আমার দণ্ডাজ্ঞা যে তুমিও 1 বৎসরকাল দ্বীপান্তরের শাস্তি ভোগ করিবে। বলিয়া কাজী সাহেব এজলাস ছাড়িয়া উঠিয়া গেলেন। আদেশ শুনিয়া নবাব বাহাদুরের মুখখানি শুকাইয়া গেল। তিনি কাঁপিতে কাঁপিতে বলিয়া সেইখানেই বসিয়া পড়িলেন। তাহার মো সাহেবগণ হতভম্ব হইয়া পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল। এই রায়ের বিরুদ্ধে বাদশাহের নিকট নবাব বাহাদুর আপিল করিলেন, কিন্তু কোনো ফল হইল না। কয়েকদিন পরে আব্দুল ও নবাব সাহেব উভয়কে রাজকীয় জাহাজে উঠানো হইল। সমুদ্র পাড়ে একটি দ্বীপে গভীর রাত্রে উভয়কে নামাইয়া দিয়া কাপ্তেন জাহাজ লইয়া ফিরিয়া গেলেন। বলিলেন, বৎসর অতীত হইলে তোমরা উভয়ই এইখানে অপেক্ষা করিও, আমি আবার আসিয়া তোমাদের তুলিয়া লইয়া যাইব। এই দ্বীপে যাহারা বাস করিত তাহারা সভ্য জগতের কোনো সংবাদই রাখিত না। কোনো সভ্য জাতির ভাষা অবগত ছিল না। বনের ফলমূল আহরণ করিয়া কিংবা পশু শিকার করিয়া তাহার মাংস দগ্ধ করিয়া ভক্ষণ করিত, এবং পশুচর্মই ছিল তাহাদের বস্ত্র। প্রাতে উঠিয়া সমুদ্র তীরে আসিয়া এই 2টি নবাগত অতিথিকে দেখিয়া তাহারা আশ্চর্য হইয়া গেল। এই সংবাদ ক্রমে তাহাদের বস্তিতে গিয়া পৌঁছিলে বহু সংখ্যক নরনারী ও বালক বালিকা কৌতূহলের বশবর্তী হইয়া ইহাদের দেখিতে আসিল। তাহারা নিজ ভাষায় এই 2 জনকে কত কথা জিজ্ঞাসা করিল, কিন্তু নবাব ও আব্দুল তাহাদের একটা কথাও বুঝিতে না পারিয়া ফ্যাল ফ্যাল করিয়া তাহাদের মুখের দিকে তাকাইয়া রহিল। কেহ কেহ বলিল, এ উৎপাত কোথা হইতে আসিয়া জুটিল? না জানি ইহারা কবে আমাদের কি অনিষ্ট করে। ইহাদের মারিয়া ফেলাই উচিত। না না, আমরা এত লোক, ইহারা 2 জনে আমাদের কি অনিষ্ট করিতে পারে? মারিয়া ফেলা উচিত নহে। আমাদের সর্দার আসুন, তিনি যেমন বলিবেন সেইরূপ ব্যবস্থাই করা যাইবে। নবাব বাহাদুর দুঃখে ও অপমানে গম্ভীর হইয়া বসিয়া রহিলেন। আব্দুল হাত 2টি জোর করিয়া কাতর নয়নে ইঙ্গিতে তাহাদের দয়া ভিক্ষা করিতে লাগিল। সর্দার মহাশয় অল্পক্ষণ পরেই আসিয়া পৌঁছিলেন। সকলেই তাহাকে সম্মান করিতেছে বুঝিতে পারিয়া আব্দুল গিয়া তাহার পায়ে লুটাইয়া পড়িল। অনেকেই তাহাকে পরামর্শ দিল ইহাদের হাতে পায়ে দড়ি বাঁধিয়া সমুদ্রে ফেলিয়া দেওয়া হোক, কিন্তু সর্দার এ পরামর্শ গ্রহণ করিলেন না। বলিলেন, মিছামিছি মনুষ্য হত্যা করিয়া কি হইবে? বরং ইহাদের দ্বারা অনেক কাজ পাওয়া যাইতে পারে। চলো,
ইহাদের বস্তির ভিতর লইয়া চলো, ইহাদের কাজ দেওয়া যাইবে, খাটিবে খাইবে। বস্তির ভিতর লইয়া গিয়া সর্দারের লোকেরা দুইখানি কুড়ুল আনিয়া ইহাদের হাতে দিয়া দুইটা শুকনা গাছ দেখাইয়া ইঙ্গিতে বলিল, এই গাছ দুটি তোমরা কাটিয়া ফেলো, কাজ শেষ হইলে তবে খাইতে দিব। বলিয়া তাহারা চলিয়া গেল। আব্দুল কুড়ুলখানা লইয়া গাছের গোড়ায় কপাকপ কোপ বসাইতে লাগিল। তাহার দেহে বিপুল শক্তি, এ সকল কার্যে সে বিলক্ষণ অভ্যস্ত। সারাদিন গাছটাকে ভূমিসাৎ করিয়া শাখাগুলাও একে একে কাটিয়া পৃথক করিয়া ফেলিল। নবাব বাহাদুর প্রাণের দায়ে কুড়ুলখানি উঠাইয়া গাছে কোপ দিতে লাগিলেন বটে, কিন্তু একটা কোপও গাছের গুঁড়িতে ভালো করিয়া বসিল না। 10 মিনিট অতীত হইতে না হইতেই তাহার সর্বাঙ্গে দরদর ধারায় ঘাম ছুটিল, হাত ব্যথা হইয়া গেল। তিনি কুড়ুল ফেলিয়া বসিয়া বিশ্রাম করিতে লাগিলেন। অনেকক্ষণ বিশ্রাম করিবার পর আবার শুরু করিলেন, কিন্তু অধিকক্ষণ কুড়ুল চালাইতে পারিলেন না। ক্রমে দিবা অবসান হইল। সর্দারের লোকেরা আসিয়া আব্দুলের কার্য দেখিয়া খুব খুশি হইল। তাহার পিঠ চাবড়াইয়া সেই খুশি প্রকাশ করিল। নবাবের গাছটা অর্ধেকও কাটা হয় নাই দেখিয়া রাগিয়া তাহাকে এক লাথি মারিয়া বলিল, ধর ধর, তুই পাঁজি কোনো করবেন নস, কেবল ভুঁড়ি সার। আব্দুলকে তাহারা আদর করিয়া কতকগুলি ফল ও খানিকটা মাংস খাইতে দিল। নবাবকে গোটা কতক নিকৃষ্ট ফলমাত্র খাইতে দিল, মাংস মোটেই দিল না। এইরূপে দিনের পর দিন কাটিতে লাগিল। আব্দুলকে তাহারা যে কার্যে লাগায় তাহা যতই পরিশ্রম সাধ্য হোক না কেন, আব্দুল তাহা সুচারুরূপে সম্পন্ন করে। নবাবকে যে কার্যই দেন কোনোটাই তিনি সুসম্পন্ন করিতে পারেন না। ফলে আব্দুলের খুব আদর হইল। সে ভালো খায়, ভালো পড়ে, ভালো ঘরে থাকিতে পায়। নবাবকে খাইতে দেয় অন্য সকলের উচ্ছিষ্ট কদন্য। পেটের জ্বালায় নবাব তাহাই খাইয়া কোনো মতে জীবন ধারণ করেন। এই রূপে কিছুদিন কাটিলে পর নবাব বাহাদুরের শরীরে বিশেষ পরিবর্তন লক্ষিত হইল। তিনি এখন আর সেরূপ স্থূলকায় নাই। তাহার চর্বি গলিয়া ভুঁড়ি ধসিয়া দেহের আয়তন অনেক কমিয়া গিয়াছে। খাইবার সময় উপস্থিত হইলে ক্ষুধায় তিনি অস্থির হইয়া ওঠেন। রাত্রে কুঁড়ে ঘরে চ্যাটাইয়ের উপর শয়ন করিয়া অর্ধ ঘণ্টার মধ্যে গভীর নিদ্রায় অভিভূত হইয়া পড়েন এবং প্রায়ই এক ঘুমে তাহার রাত কাটিয়া যায়। প্রভাতে উঠিয়া দেহে নূতন বল অনুভব করেন এবং এখন পূর্বাপেক্ষা অধিক পরিশ্রম করিয়াও কাতর হইয়া পড়েন না। এতদিনে ইহাদের ভাষাও তিনি কিছু শিখিয়া ফেলিয়াছেন। আব্দুলও শিখিয়াছে। এই অসভ্যগণের একজনের একটি বালক পুত্র আব্দুলের বড়ই প্রিয় হইয়া উঠিয়াছিল। আব্দুল যখন কাজ করিত তখন সে প্রায়ই তাহার কাছে কাছে থাকিয়া খেলা করিত। কার্য শেষ হইলে আব্দুল তাহাকে কোলে বা কাঁধে তুলিয়া বেড়াইতে যাইত। সেই দ্বীপে নানা জাতীয় স্বর্গাছ ছিল। কোনোটার ছাল সাদা ধবধবে, কোনোটার পীতবর্ণ, কোনোটার বা টকটকে লাল। আব্দুল একদিন অবসর সময়ে বসিয়া নানা বর্ণের সরকাঠি হইতে ছাল ছাড়াইতে লাগিল। ছেলেটি জিজ্ঞাসা করিল, ওইসব কি হবে আব্দুল? আব্দুল বলিল, তোর জন্য একটা মজার জিনিস তৈরি করিয়া দিব। পরদিন কার্য শেষে আব্দুল বসিয়া সেই স্বরের ছালগুলি দিয়া বালকের জন্য একটি টুপি বুনিয়া দিল। সেই টুপি মাথায় দিয়া বালক তো আনন্দেই আটখানা। সে নাচিতে নাচিতে গিয়া তাহার জনক জননীকে উহা দেখাইল। সেই সুন্দর টুপি দেখিয়া অসভ্যগণের মনে সেইরূপ টুপি পরিবার জন্য অত্যন্ত লোভ জন্মিল। তাহারা আব্দুলকে কাঠ কাটা, মাটি খোঁড়া প্রভৃতি কার্য হইতে অবসর দিয়া বলিল, তুমি কেবল সারাদিন বিভিন্ন মাপের এইরূপ টুপি প্রস্তুত করো, আমাদের সকলের জন্যই এইরূপ টুপি চাই। অবশ্য সর্দার মহাশয় ও তাহার পুত্র পরিবারগণের টুপিগুলি প্রথমে প্রস্তুত করিতে হইবে। ইহার পর হইতে আব্দুল কেবল টুপি বুনিতে লাগিল।
তাহার কাজের সৌন্দর্য দেখিয়া অসভ্যগণ অত্যন্ত প্রীত হইল। বাসের জন্য তাকে ভালো ঘর দিল এবং খাদ্যদ্রব্যাদিও ভালো ভালো দিতে লাগিল। নবাব বাহাদুর সেই কাঠ কাটা এবং মাটি খোঁড়ার কার্যেই নিযুক্ত আছেন। তাহার দেহে এখন বিলক্ষণ বল সঞ্চয় হইয়াছে। দেহ নীরোগ, ভাগ্য বিপর্যয় সত্ত্বেও মন এখন বেশ প্রফুল্ল থাকে। আবদুলের প্রতি এখন আর তাহার মনে কিছুমাত্র ঈর্ষা নাই। তাহার সহিত বন্ধুভাবেই মিশিয়া থাকেন। আবদুলও তাহাকে যথাসাধ্য সাহায্য করে এবং নিজের ভালো খাবারগুলির ভাগ দেয়। বৎসর অতীত হইল। পারস্য রাজ্যের জাহাজ আবার এই দ্বীপে আসিয়া লাগিল। কাপ্তেন নামিয়া আসিয়া নবাবকে এবং আবদুলকে জাহাজে তুলিয়া লইয়া গেলেন। যথাসময়ে জাহাজ গিয়া পারস্য দেশে পৌঁছিল। রাজা দেশে আবদুল ও নবাব উভয়কেই সেই কাজী সাহেবের নিকট উপস্থিত করা হইল। তখনও উভয়েরই বন্দী বেশ। কাজী সাহেব নবাব বাহাদুরকে সম্বোধন করিয়া বলিলেন, অলস ও অকর্মণ্য ধনী ব্যক্তির সহিত দরিদ্র শ্রমশীল লোকের পার্থক্য কি, তা আপনি হৃদয়গম্যন করিয়াছেন কি? নবাব বলিলেন, করিয়াছি মহাশয়। এখন আপনার ক্ষুধা কিরূপ হয়, আর নিদ্রা? অতি সুনিদ্রা হয়। রাত্রি কোথা দিয়া কাটিয়া যায় তাহা জানিতেও পারি না। ইহার কারণ কি তাহাও বোধহয় আপনি উপলব্ধি করিয়াছেন। হ্যাঁ, ইহার কারণ মিতহার ও শ্রমশীলতা। কাজী সাহেব বলিলেন, উত্তম কথা। এখন আপনি নিজ গৃহে গমন করিতে পারেন। দুর্দশায় পতিত হইয়া যে শিক্ষা লাভ আপনি করিয়া আসিলেন, তাহা যেন আর ভুলিবেন না। আর একটা কথা, আপনি অতি অন্যায়পূর্বক এই গরিবের ঘর দুহার ও জীবিকার একমাত্র উপায় ইহার স্বরের ক্ষেত জ্বালাইয়া দিয়াছিলেন। ইহার ঘরদুয়ার নিজ ব্যয়ে আপনাকে পুনর্নির্মাণ করিয়ে দিতে হইবে এবং ক্ষতিপূরণ স্বরূপ আপনি ইহাকে 500 টাকা দিবেন। এই শর্তে আপনি সম্মত হইলেই আপনাকে ছাড়িয়া দিব, আপনি গৃহে যাইতে পারিবেন। নবাব বাহাদুর তৎক্ষণাৎ কাজী সাহেবের আদেশ প্রতিপালনে সম্মত হইলেন এবং তাহাকে অভিবাদন করিয়া বন্ধুভাবে আবদুলের হস্ত ধারণ করিয়া আদালত গৃহ হইতে বহির্গত হইলেন। শেষ হল আমাদের আজকের গল্প। গল্প পাঠে আমি তৃষিতা, বালকের চরিত্রে শুভ্রাংশু এবং অন্যান্য পুরুষ চরিত্রে শুভঙ্কর। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।